একটা চশমা আরএসএস তৈরি করেছে, যে চশমা ফেরি করছে একই সাথে বিজেপি এবং তৃণমূল। এই বিধানসভাতে এখন আলোচনা হয় ধর্ম নিয়ে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক উস্কানি নতুন করে মাথাচাড়া দিয়েছে। হিন্দু মুসলিম ভোট ব্যাংকই এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলির কাছে। তবে ভোটের বাক্সে এই বিভাজন মানতে নারাজ বাম শিবির। তাদের পাল্টা দাবি 2011 সালের আগে বাংলায় সাম্প্রদায়িক এই বিভাজন ছিল না। হিন্দু মুসলিম বিভক্ত করার ক্ষেত্রে আরএসএস এর মদতকেই দায়ী করছে তারা। পশ্চিমবাংলার পলিটিক্যাল ফেব্রিকের মধ্যে এই হিন্দু ভোটের ওপর নির্ভর বা মুসলিম ভোটের ওপর নির্ভর এই কথাগুলো কিন্তু এর আগে ছিল না। মানে 2011-র আগে আমরা আমাদের বেড়ে ওঠার সময়টাতে, আমাদের ছোটবেলাতে আমরা কখনো এই কথাগুলো শুনিনি। এখন নতুন করে কথাগুলোর এই তত্ত্বগুলোর আমদানি করা হচ্ছে। তার কারণ আরএসএস এই তত্ত্বগুলোর আমদানি করেছে পশ্চিমবাংলার মাটিতে। মানুষকে মানুষের মর্যাদা না দিয়ে তার ধর্মের ভিত্তিতে তাকে ভোটার হিসেবে দেখা, মানে তাকে রাজনীতির বা রাজনৈতিক ভোটার নয়, ধার্মিক ভোটার হিসেবে দেখার একটা চশমা আরএসএস তৈরি করেছে, যে চশমা ফেরি করছে একই সাথে বিজেপি এবং তৃণমূল। এখন বিধানসভার মধ্যে কি নিয়ে আলোচনা হচ্ছে? বিধানসভাটা কেন তৈরি হয়েছিল বাংলার মাটিতে? বঙ্গীয় আইনসভা, স্বাধীনতার আগে বঙ্গীয় আইনসভা, পরবর্তীতে বিধানসভা কিসের জন্য তৈরি হয়েছে? তৈরি হয়েছে তো পলিসি ঠিক করবার জন্য। মানুষ, বাংলার মানুষ তারা কোন দিকে এগোবে, কোন উন্নত জীবনযাপনের দিকে এগোবে, তার জায়গা তৈরি করা, তার উপায় বের করা, তার সমাধান তৈরি করা, মানুষের প্রতিদিনের দৈনন্দিন সমস্যাগুলোর। এই কারণে তৈরি বিধানসভা। সেই বিধানসভাতে এখন আলোচনা হয় ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলমান, কে ক্ষমতায় এলে চ্যাংদোলা করে কাকে হচ্ছে যে সরিয়ে দেবে, সেই দেখে আবার আরেকজন হঠাৎ করে, যে কয়েকদিন আগে হচ্ছে যে বিজেপির ক্যান্ডিডেট ছিল, বিজেপির নেতা ছিল, সে এখন গিয়ে হচ্ছে মুসলমানদের মসিয়া হয়ে বসে পড়ার চেষ্টা করছে। সব মিলিয়ে প্রতিদিনের রুটিরুচির এজেন্ডাটাকে পেছনে ফেলে ধর্মের এজেন্ডাটাকে সামনে রাখবার চেষ্টা হচ্ছে। এইটা পশ্চিমবাংলার পলিটিক্যাল ফেব্রিকের মধ্যে কখনো ছিল না। কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল সেই হিন্দু ভোটের মালিকানা দাবি করবে, বা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল সে মুসলমান ভোটের মালিকানা দাবি করবে। এই মালিকানা দাবি করবার, মানে ধর্মের ভিত্তিতে মালিকানা দাবি করবার যে নোশান এখন দেখা যাচ্ছে, এটা আগে ছিল না। এবং বামপন্থীরা কোনো কালেই এটাকে সমর্থন করেনি। বামপন্থীরা কিন্তু জনগণের ভোটে জিতে জয়ী হয়েছে। এখন হেরেছে। বিধানসভায় একজনও বামপন্থী বিধায়ক নেই বলেই, বিধানসভায় একজনও বামপন্থী বিধায়ক নেই বলেই কিন্তু বিধানসভার যে মর্যাদা, সেই মর্যাদা আজকে এই জায়গায় পৌঁছেছে যে বিধানসভার ভেতরে পলিসি নিয়ে আলোচনা হয় না, ধর্ম নিয়ে আলোচনা শুধু নয়, কদর্য আলোচনা, সেই কদর্য আলোচনা বিধানসভায় হচ্ছে। এই সময়টাকে বদলানোর জন্য 2026-এ যে লড়াইটা দেওয়া, সেই লড়াইটা দেওয়া হবে। দীর্ঘ 34 বছরের শাসনকাল হোক কিংবা তার পরবর্তী সময়, কখনোই বাম নেতৃত্বকে কোনো উৎসবে সামিল হতে দেখা যায়নি। একাধিকবার এই নিয়ে শাসকের সমালোচনার মুখে পড়েছে লাল শিবির। সেই প্রশ্নেরই জবাব দিল এসএফআই। আসলে কেন দেখা যায়নি বলো তো? দুর্গাপুজো উদ্বোধন করতে দেখা যায়নি, বা কোথাও গিয়ে কোনো মন্দির মসজিদ এইসব উদ্বোধন করতে, ফিতে কাটতে দেখা যায়নি। ঠিকই দেখা যায়নি, এখনও দেখা যায় না, ভবিষ্যতেও দেখা যাবে না। তার কারণ হচ্ছে বামপন্থীদেরকে চিরকাল কারখানার ফিতে কাটতে দেখা গেছে। স্কুলের, নতুন স্কুল, নতুন কলেজ, তার ফিতে কাটতে দেখা গেছে। বামপন্থীদেরকে সল্টলেকের সেক্টর 5 আইটি সেক্টরটার ফিতে কাটতে দেখা গেছে। বামপন্থীদেরকে বক্রেশ্বরের ফিতে কাটতে দেখা গেছে, হলদিয়া পেট্রোকেমিক্যালের ফিতে কাটতে দেখা গেছে। এসএফআইকে হলদিয়া পেট্রোকেমিক্যালের জন্য, যে এই বাংলার মাটিতে হলদিয়া পেট্রোকেমিক্যাল গড়ে তুলতে হবে, তার জন্য লড়াই করতে দেখা গেছে, মিটিং করতে, মিছিল করতে দেখা গেছে। যারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলে, তাদেরকে দুর্গাপুজোর ফিতে কাটার দরকার পড়ে না, কিন্তু দুর্গাপুজোয় অংশগ্রহণ করা কি ঈদে অংশগ্রহণ করা, একসাথে মানুষ, যেখানে মানুষের মিলনস্থল, সেইখানে মানুষের মধ্যে মিশে যাওয়া, সেই কাজ বামপন্থীরা চিরকাল করতো, এখনও করে, ভবিষ্যতেও করবে। কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মকে কেন্দ্র করে নাটকবাজি করা,
এই যা মমতা ব্যানার্জি করে বেড়ান, হঠাৎ করে রেড রোডে চলে গেলেন, মাথার মধ্যে আঁচল দিয়ে কি একটা বিড়বিড় করলেন, বেরিয়ে এসে বললেন উনি নামাজ পড়েছেন। এ তো আসলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না কাজের চাপে ইত্যাদি সমস্ত কিছুর জন্য, কিন্তু নামাজের ওপর তাদের, নামাজের সাথে তাদের ধর্মের আবেগ জড়িয়ে আছে, তাদেরকে অপমান করা, এটা এই সংস্কৃতি কোনোদিন বামপন্থীরা সমর্থন করেও নি, সমর্থন করবেও না। কিন্তু বামপন্থীরা প্রতিটা ধর্মের উৎসবেই, মানুষ যে উৎসবে সামিল হয়েছে সেই উৎসবে বামপন্থীরাও মানুষের সঙ্গে হাত ধরাধরি করে সামিল থেকেছে, কিন্তু ফিতে কাটার প্রয়োজন পড়েনি। 2026-এ কি জোটের পথে হাঁটবে বাম শিবির? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন এসএফআই এর রাজ্য সম্পাদক। একজোট হয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি। দেখা যাবে, এখন তো লড়াই সবাইকে একসাথে লড়তে হবে, এই কথা তো পার্টির পক্ষ থেকে বলা হয়েছে এবং সমস্ত নেতৃত্বরা, কমিউনিস্ট পার্টির সমস্ত নেতৃত্বরা তারা তো ঐক্যবদ্ধভাবে এই কথাটাই বলছে। মোহাম্মদ সেলিম এই কথাটাই প্রত্যেক দিন বলছেন যে সবাইকে এক জায়গায় হয়ে একজুট হয়ে তৃণমূল বিজেপি যা করছে, বাংলার যে সর্বনাশটা করছে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে, তার বিরুদ্ধে দাঁড়াতে গেলে সবাইকে একসাথে এক হয়ে দাঁড়াতে হবে। আন্দোলনের রাস্তা দিয়েই, আন্দোলনের মধ্যে দিয়েই তুমি যে সম্ভাবনার কথাটি বললে সেই ধরনের একাধিক সম্ভাবনা সেইগুলো তৈরি হয়। এখন আন্দোলনের মরশুম, এই আন্দোলনের মরশুমের মধ্যে দিয়েই সেই সমস্ত সম্ভাবনা তৈরি হবে, ভবিষ্যতে সেটা দেখা যাবে। একাল লড়াই লড়বো কেন? আমার কথা হচ্ছে একাল লড়াই তো লড়তে হবে। একাল লড়াই প্রত্যেকে প্রতিদিন লড়ছে। এই পশ্চিমবাংলার মাটিতে প্রতিটা মানুষ তার নিজের লড়াইটা লড়ছে প্রত্যেক দিন। যে বেকার MBA পাশ করেছে, চাকরি পাচ্ছে না, বাড়িতে সারা দিন অসুস্থ বাবা মার চোখের দিকে তাকালে তার নিজের সাথে নিজের লড়াইটা প্রত্যেক দিন লড়তে হচ্ছে। যে ছেলে মেয়েটা, যে মেয়েটা ক্যানিংয়ের যে মেয়েটি নবম শ্রেণীতে দারুণ রেজাল্ট করে নবম শ্রেণীতে উঠলো, বাবা টোটো চালায়, স্কুলে ভর্তি করার টাকাটা জোগাড় করতে পারলো না বলে মেয়েটা সুইসাইড করলো, সেই মেয়েটা আত্মহত্যা করবার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু নিজের সাথে নিজের ওই একাল লড়াইটা লড়ছিল। তারপরে আর পারলো না লড়াইটা লড়তে, তাই আত্মহত্যা করলো। আমি বলছি এইটাই হচ্ছে একাল লড়াইটা যদি সবার লড়াইতে পরিণত করা যায়, ঐক্যবদ্ধ লড়াইতে পরিণত করা যায়, তাহলে এই আত্মহত্যার দিকে যেতে হবে না। সবাই মিলেই লড়তে হবে। আবার এই সবাই মিলে লড়ার মধ্যে প্রত্যেকের নিজের লড়াইগুলো থাকবে। সেই লড়াইগুলো এক জায়গায় হচ্ছে বলেই এই কালেকটিভ লড়াই, কারণ এই কালেকটিভ যন্ত্রণাটা সবার মধ্যে আছে। এই বাংলার মাটিতে যারা বঞ্চিত, যারা পড়াশোনা থেকে বঞ্চিত, যারা কলেজে পড়া থেকে বঞ্চিত, যারা ইউনিভার্সিটি থেকে পড়া থেকে বঞ্চিত, প্রাথমিক স্কুলে পড়া থেকে বঞ্চিত, মাদ্রাসাতে পড়া থেকে বঞ্চিত, তাদের প্রত্যেকের মধ্যে এই কালেকটিভ যন্ত্রণাটা আছে। এই যন্ত্রণাটাই এদের সবাইকে একজুট করবে এবং একজুট করেই এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে। বিগত কয়েক বছরে বামফ্রন্ট ও শরিক দলগুলির কর্মী সংখ্যা কমেছে। 2026-এর নির্বাচনের আগে কর্মীদের উজ্জীবিত করে তরুণ প্রজন্মকে সামনের সারিতে নিয়ে আসা কি বাড়তি চ্যালেঞ্জ বামেদের কাছে? কিভাবে মোকাবিলা করবেন তারা? এর আগের যে প্রজন্ম, এখন প্রজন্ম খুব দ্রুত বদলাচ্ছে। আমরা এই নিয়ে আলোচনা করেছি যে কলেজে এই বছর যে ব্যাচ ভর্তি হচ্ছে, পরের বছর আবার যে ব্যাচটা ভর্তি হচ্ছে, তাদের মধ্যে মন, মানসিকতা সব কিছুর পার্থক্য হয়ে যাচ্ছে। আগে যেটা ছিল একটা প্রজন্ম থেকে একটা প্রজন্মে, সেটা এখন কমতে কমতে একটা ব্যাচ থেকে আর একটা ব্যাচে হয়েছে। এটা সব মিলিয়ে প্রযুক্তি এগোচ্ছে, সভ্যতা এগোচ্ছে, এটা হবেই। চাহিদার বিশ্বায়ন হয়েছে। চাহিদা এখন একটা গ্রামের ছেলে মেয়েও, যার হয়তো খাবার জুটছে না ঠিক করে, কিন্তু তবু সে রাত্রিবেলা ঘুমের মধ্যে কিন্তু স্বপ্ন দেখতে চায় যে আমার একটা আইফোন হবে। এটা অন্যায় নয়, এটা অপরাধ নয়। কিন্তু যত এই চাহিদা বাড়ছে, তত প্রতিটা ছেলে মেয়ে এটা বুঝতে পারছে যে তার চাহিদার সঙ্গে এই দেশের অর্থনীতি, এই রাজ্যের অর্থনীতি, এই রাজ্যের মানুষের কাছে অর্থের যোগান, সরকারের যেটা দেওয়ার দায়িত্ব, তার মধ্যে বিস্তর ফারাক হয়ে যাচ্ছে। তাই তারা আরও বেশি করে একজোট হচ্ছে। আর তুমি যে ক্যাডার ফ্লোর কথা বলছো, এটা তো একটা মানে আবহমান ব্যাপার। এটা কখনো মানে ওরকম কোনো এক বছর আমার এতগুলো ক্যাডার হলো, আমার পরের বছর হচ্ছে আমার সংগঠনের এতগুলো ক্যাডার হলো, এইভাবে হয় না। এইভাবে তৃণমূল বিজেপিতে হয় বোধহয়, যেখানে মিস কল দিয়ে মেম্বার হওয়া যায়, অথবা
বা নোটের বান্ডিল দিয়ে মেম্বার হওয়া যায়, বা আমি কত বড় ক্রিমিনাল তার সার্টিফিকেট দিয়ে মেম্বার হওয়া যায় যেসব পার্টিতে, সেসব পার্টিতে এইসবের চিন্তা থাকতে পারে। বামপন্থী পার্টি বা যে কোনো গণসংগঠনের এই ধরনের কোনো চিন্তার ব্যাপার নেই বলে আমার মনে হয়। দীর্ঘ 34 বছরের রাজত্বকালে মহিলাদের ক্ষমতায়ন থেকে জনমুখী প্রকল্পে কেন পিছিয়ে ছিল তৎকালীন বাম সরকার? জনমুখী প্রকল্প কিন্তু এই তুমি যে 34 সালের কথা বলছো এই সময়ের মধ্যেই এসেছে, এবং পরবর্তীতে সেগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। এই যে সাইকেল দেওয়া ছাত্রীদের জন্য, সাইকেল এখনো তো ছবি আছে, বহু জায়গায় বহু ছবি আছে, বুদ্ধদেব ভট্টাচার্য নিজে সাইকেল তুলে দিচ্ছেন কোনো একটা প্রত্যন্ত গ্রামে কোনো এক ছাত্রীর হাতে। সেটা তো সরকারি প্রকল্পই ছিল, বিজ্ঞাপনটা ছিল না। এখন যেটা হয় যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এবং সেই বিজ্ঞাপনের মধ্যে সেই প্রকল্পের কথা যতটুকু আছে তার চেয়ে অনেক বেশি আছে হচ্ছে যে মমতা ব্যানার্জির স্তুতি এবং মমতা ব্যানার্জির ছবি। এটা আমরা দেখেছি কিফ, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেই কিফে মৃণাল সেনের ছবি নেই, ঋত্বিক ঘটকের ছবি নেই, সত্যজিৎ রায়ের ছবি নেই, প্রত্যেকটা ব্যানারে শুধু মমতা ব্যানার্জির ছবি। যেন মমতা ব্যানার্জি একজন নির্দেশক, একজন ডিরেক্টর, মানে কালবাদ পরশু গিয়ে অস্কার পাবেন, এরম একটা হাত ভাব। ঠিক একই জিনিস তো সব ক্ষেত্রেই। মিড ডে মিলের প্রকল্প থেকে শুরু করে এই গোটা ভারতবর্ষের বুকে মিড ডে মিল প্রকল্প কারা আনলো? ইউপিএ 1 সরকার গোটা দেশের বুকে যে কমন মিনিমাম প্রোগ্রাম, বামপন্থীদের চাপে মিড ডে মিল প্রকল্প শুরু হয়েছিল। ফুড সিকিউরিটি অ্যাক্ট, যে ফুড সিকিউরিটি অ্যাক্টের মানে মাধ্যমে 2 টাকা কেজি চাল গোটা দেশের মানুষের কাছে পৌঁছবে, এবং মমতা ব্যানার্জি এখন নিজের নামে সেটা ফ্র্যাঞ্চাইজি করবার চেষ্টা করছে। একের পর এক এই তো দেখা গেছে পশ্চিমবাংলার বুকে বামপন্থীদের ফলক, সেই ফলকগুলো কিভাবে মুছে দেওয়া হয়েছে নীল সাদা রং করে, যে নীল সাদা রঙের টেন্ডার অভিষেক ব্যানার্জির কোম্পানি পেয়েছে, তো পরিষ্কার মানুষের কাছে। অতএব আবার উল্টো দিকে এখন যে সামাজিক প্রকল্পগুলোকে সামনে রাখছে, এই প্রকল্পের মধ্যে একটা জনমোহিনী ব্যাপার আছে। মানুষ এই প্রকল্পগুলো থেকে বেশ কিছু সুবিধা পাচ্ছে, বেনিফিশিয়ারি তৈরি হচ্ছে, কিন্তু এই বেনিফিশিয়ারিদের মধ্যেও মানে যদি 100%-র মধ্যে 20% এর থেকে বেনিফিটেড হচ্ছে, আর বাকি 80% কিন্তু সেই অন্ধকারেই পড়ে থাকছে, এবং সেই বাকি 80%-এর প্রাপ্য টাকা তৃণমূলের নেতামন্ত্রীরা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। তুমি যদি দেখো প্রতিটা প্রকল্পের মধ্যে কিন্তু এই দুর্নীতির ছায়া রয়েছে। সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, সেটা কন্যাশ্রী হোক, সেটা সবুজ সাথী হোক, যে কোনো যা প্রকল্প, এতে সেটা দুয়ারে সরকার হোক। দুয়ারে সরকার মানে কি? দুয়ারে সরকারের ক্যাম্প বসানো হচ্ছে, সেই ক্যাম্পে ফর্ম ফিল আপ করতে গেলে 500 টাকা ঘুষ দিতে হবে তৃণমূলের ওই সব হোমরা চোমরা যারা থাকে মাতব্বরদেরকে। আবাসের ফর্ম ফিল আপ করবার জন্য, যেহেতু ডিজিটাল এখন বেশিরভাগটাই, এই ডিজিটাল মানে সংস্কৃতির সঙ্গে গরিব গুরব মানুষরা তারা হচ্ছে যে পরিচিত নয়, তাদের সাহায্য করবার নামে তাদের থেকে 500 টাকা নিয়ে নিচ্ছে শুরুতেই। অতএব দুর্নীতির ওপর ভিত্তি করে একটা নিজস্ব অর্থনীতি তৈরি করেছে তৃণমূল, যে অর্থনীতিতে কেবলমাত্র তৃণমূলের মাতব্বরদের পকেট ভরবে, এবং রাজ্যের গরিব মানুষ তারা ক্রমশ আরও গরিবে পরিণত হবে, এবং তাদেরকে ভুলিয়ে রাখবার জন্য একের পর এক এই ধরনের জনমোহিনী প্রকল্প সামনে আনা হবে। যার প্রাপ্য 6000 সে পাবে 1500, বলা হবে এই 1500টাই তোমার প্রাপ্য, তা কিন্তু নয়। 1500 টাকায় কি হয়? বিগত বেশ কয়েকটি নির্বাচনে বাম নেতৃত্বকে দেখা গেছে ভুয়ো ভোটার নিয়ে আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে। 2026-এর নির্বাচনের প্রাক্কালে এই ভুয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর মুখে ভুয়ো ভোটার প্রসঙ্গে ন্যাকামি করছে তৃণমূল বলে দাবি এসএফআই এর। আমি স্পষ্ট বলছি, এখন ন্যাকামি করছে। আমরা কবে থেকে এই কথা বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা পরিপূর্ণ স্যানিটাইজড লিস্ট প্রকাশ করছে না। আমাদের নেতারা প্রত্যেকটা সময় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে এই অভিযোগ জানিয়ে এসছে। এখন তৃণমূলের মনে হয়েছে এগুলো কি করতে যাচ্ছে বাড়ি বাড়ি? দেখা দরকার। এই যে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, ধান্দাটা কি, ফিকিরটা কি? বাড়ি বাড়ি গিয়ে কি উস্কানি দিয়ে আসছে? বিজেপি বাড়ি বাড়ি যাচ্ছে, তৃণমূল বাড়ি বাড়ি যাচ্ছে হঠাৎ করে ভোটার লিস্ট নিয়ে। কোন সময়টা যাচ্ছে? ঈদের সময়, সামনে আবার ঈদ পেরোলেই হচ্ছে রামনবমী আসছে। তাহলে কি বাড়ি বাড়ি গিয়ে কোনো ধর্মীয় উস্কানি দেওয়ার কাজ হচ্ছে, যাতে করে এক একটা গ্রাম আস্তে আস্তে এক একটা ব্লক ফ্লেয়ার আপ করে উঠতে পারে? এরা খুব সচেতন থাকা উচিত বাংলার মানুষকে, কারণ
এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল, বিজেপি, আরএসএস এর প্রজেক্ট অনুযায়ী মোহন ভাগবত 11 দিন টানা পশ্চিমবাংলায় কি করতে এসেছিল? তো প্ল্যানই করে এসেছিল যে পশ্চিমবাংলার মাটিতে এই ধর্মীয় মেরুকরণ, পোলারাইজেশন এইটাকে ইমপ্লিমেন্ট করবে। ও বাংলা থেকে বেরোলো, বিধানসভার মধ্যে শুরু হয়ে গেল এই পোলারাইজেশন। তার আগে পর্যন্ত যতদিন মোহন ভাগবত পশ্চিমবাংলায় ঘুরছে ততদিন ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল আর বিজেপি আর তৃণমূল সারাদিন টিভির স্ক্রিন ভর্তি। মোহন ভাগবত যা করার তার মধ্যে করে নিল পশ্চিমবাংলায়। যেই বেরোলো পশ্চিমবাংলা থেকে, তার পরের দিন থেকে টিভি স্ক্রিনে তুমি দেখবে আর ভুয়ো ভোটারের কোনো গল্প নেই। তখন হিন্দু আর মুসলিম, মুসলিম হিন্দু, হিন্দু মুসলিম, এই চালানো হচ্ছে তৃণমূল আর বিজেপির পক্ষ থেকে। এবার তাহলে ভুয়ো ভোটার তো হিন্দুরাও ভুয়ো ভোটার ছিল, মুসলমানরাও ভুয়ো ভোটার ছিল। তাহলে ভুয়ো ভোটারের তো কোনো ধর্ম হয় না, সেইটা জোর দিয়ে বলুক, দম থাকলে সেটা বলবে না। বাংলার মানুষকে সচেতন হতে হবে। নানা রকম এজেন্ডাকে সামনে এনে এরা মূল কথা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে হঠাৎ করে কেন ভুয়ো ভোটার নিয়ে আর কোনো কথা বলছে না? শেষ হয়ে গেছে এজেন্ডা, সব ভুয়ো ভোটার স্যানিটাইজড হয়ে গেছে, হয়নি তো? আমরা এখনো দাবি করছি ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে একটা স্যানিটাইজড ইলেকটোরাল লিস্ট প্রকাশ করতে হবে। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশনটা এমনি তৈরি হয়নি, তৃণমূল বিজেপির তাবেদারি করবে বলে ইলেকশন কমিশন তৈরি হয়নি। ইলেকশন কমিশন ভারতবর্ষের বুকে তৈরি হয়েছে ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটাকে ধরে রাখতে।